আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা হচ্ছে এই কৌশলের গঠনের এরিয়া মার্কিং ক্লাসটাতে গত ক্লাসে আমরা প্রায় সম্পূর্ণ ক্লাসটাই নিয়ে নিয়েছিলাম, তবে হচ্ছে ক্লাসটা ভালোভাবে রেকর্ড হয়নি। যাই হোক, আমরা হচ্ছে এখন গলগি বডি থেকে জিনিসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, গলগি বডি এটাকে বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অথবা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। এই দুইটা জিনিস বলা হয়। কি বলছি? গলগি বডিকে বলা হবে কোষের ট্রাফিক পুলিশ এবং হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই জিনিসটার নামকরণ করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গোলগি। খেয়াল করবা, আমার রেড মার্কিংটা একটু ফলো করবা। কি বলছি? যে এই গলগি বডির নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী ক্যামিলো গোলগি। এখন গলগি বডির প্রকারভেদ যখন একটা প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে গলগি বডির প্রকারভেদ 9 কোনটি, ঠিক আছে? তো সেখানে যেহেতু ক্যামিলো গোলগি জিনিসটা সবাই ভাবছে যে এটা হয়তো গলগি বডির একটা প্রকারভেদ, তবে এটা আসলেই প্রকারভেদ না, এটাই ছিল কিন্তু উত্তর। আচ্ছা, এরপর তোমরা চলে আসো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। একটা কথা তোমরা হয়তো আশা করি জানো, একটু আগে যে আমরা রাইবোজোম পড়াইছিলাম গত ক্লাসে, মনে রাখবা এই রাইবোজোমটা কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি। ওকে, রাইবোজোম কোথা থেকে তৈরি ভাইয়া? রাইবোজোম হচ্ছে OE, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি। আর গলগি বডি হচ্ছে কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি। আচ্ছা, আমি যেখানে যেখানে গোল দিব ওই জায়গাটা হচ্ছে তোমরা একটু খেয়াল করবা। এরপরে খেয়াল করো, গলগি বডির প্রকারভেদ তোমার হচ্ছে এটাকে হচ্ছে আরও কিছু নামে ডাকা হয়। ডিকটেওসোম, এডিওসোম, লাইপোকন্ড্রিয়া ইত্যাদি নামে হচ্ছে গলগি বডিকে অভিহিত করা হয়। ওকে, এই যে গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, এটা অনেক অনেক জায়গায় আসছে এবং এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, ভার্সিটি, মেডিকেল, সব জায়গায়। ওকে, আচ্ছা, এইখানে আর কিছু লাগবে না আমাদের, এইগুলো এত বেশি পড়া লাগবে না। আমরা হচ্ছে নিচে চলে যাবো। দেখো, এইখানে আমাদের পড়তে হবে যে গলগি বডির আবরণীতে 60 ভাগ প্রোটিন থাকে। গলগি বডির আবরণীতে কত ভাগ প্রোটিন থাকে? 60 ভাগ প্রোটিন থাকে, আর 40 ভাগ হচ্ছে ফসফোলিপিড থাকে। ওকে, তাহলে গলগি বডির আবরণীতে কত ভাগ প্রোটিন থাকে? 60 ভাগ প্রোটিন থাকে, 40 ভাগ ফসফোলিপিড থাকে। আচ্ছা, এছাড়া তোমার হচ্ছে ভিটামিন কে, ক্যারোটিনেট থাকে। তো এগুলোর চাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে 60 ভাগ প্রোটিন থাকবে, 40 ভাগ ফসফোলিপিড থাকবে। আচ্ছা, এছাড়া গলগি বডিতে কিছু এনজাইম থাকে, যেমন হচ্ছে এডিপিএস, তারপর হচ্ছে এটিফেজ, সিটিফেজ, টিটিফেজ, এনএডিপিএস, সাইটোক্রোম ও গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, এরপর চলে আসো তোমার গলগি বডির প্রকারভেদ। এটা 3 প্রকার। নাম্বার 1 সিস্টার্নি, তারপর হচ্ছে ভ্যাসিকল, তারপর হচ্ছে ভ্যাকুয়াল। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা থাকবে এরকম যে কোনটি গলগি বডির প্রকারভেদ নয়? তো তোমার হচ্ছে এখানে ধরো এই 3টা দিবে, সিস্টার্নি দিবে, ভ্যাসিকল দিবে এবং ভ্যাকুয়াল দিবে, আরেকটা দিয়ে দিবে হচ্ছে টিবিউল। কি দিবে? টিবিউল। ওকে, টিবিউল। এই টিবিউলটা হচ্ছে কি জানো? টিবিউলটা হচ্ছে তোমার এটা কি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে একটা প্রকারভেদ। এখন খেয়াল করো, আমরা একটু খেয়াল করি এইখানে, এইটা কিন্তু আমাদের টিবিউলটা কিন্তু আমাদের কিসের প্রকারভেদ নয়? টিবিউলটা কিন্তু আমাদের হচ্ছে গলগি বডির প্রকারভেদ নয়। তো হচ্ছে প্রশ্নটা হচ্ছে এইভাবেই থাকবে এবং এখান থেকেও হচ্ছে প্রশ্ন আসে। আচ্ছা, এরপর খেয়াল করো, গলগি বডির কাজ। মেডিকেল ভর্তি পরীক্ষা 2000 সম্ভবত 23-24 অথবা 24-25 হচ্ছে এই প্রশ্নটা আসছে যে গলগি বডির কাছ থেকে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে কোনটা? কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে গলগি বডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে খেয়াল করো, লাইসোজোম ও ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা, এরপরে কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, প্রোটিন, হেমিসেলুলোজ এবং হচ্ছে মাইক্রোফাইবেল তৈরি করা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সহায়তা করে। এখন এছাড়া আরও কিছু আছে, দেখো, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা। ওকে, কি বলছি? প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, শুক্রাণু গঠনে সহায়তা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা কি? শুক্রাণু গঠনে সহায়তা করে কে? শুক্রাণু গঠনে সহায়তা করে গলগি বডি। ওকে, এই জায়গাগুলো তোমরা পড়বা। আচ্ছা, এরপর তোমরা চলে আসো হচ্ছে লাইসোজোমে। ঠিক আছে, আচ্ছা, লাইসোজোম মানে তোমরা আশা করি মোটামুটি সবাই খুব ভালোভাবে জানো, তবে এখান থেকে একটা জিনিস পড়তে হবে। লাইসোজোম হচ্ছে এনজাইমের আধার হিসেবে কাজ করে। কি বলছি? কোনটি এনজাইমের আধার হিসেবে কাজ করে? কোচিংয়ে তোমরা যখন ভর্তি পরীক্ষাগুলো দিবা এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে কে? লাইসোজোম। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, এই যে ক্রিশ্চিয়ানো দা দুবে তিনি হচ্ছে এই লাইসোজোম নামকরণ করেছিলেন। এরপরে খেয়াল করো এইখানে আর কি আসতে পারে?
প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্ক কোষ, অন্তের আবরণী কোষ, কোথায় বৃক্ক, অন্তের আবরণী কোষ, এখানে লাইসোজোম থাকে। আরবিসিতে লাইসোজোম থাকে না। তাহলে প্রাণী কোষের ভিতরে কোথায় লাইসোজোম থাকে না? আরবিসিতে লাইসোজোম থাকে না। আচ্ছা, উদ্ভিদ কোষে সাধারণত লাইসোজোম থাকে না। তবে সম্প্রতি একটা উদ্ভিদ কোষে লাইসোজোম আবিষ্কৃত হয়েছে, যাকে বলা হয় স্পোরোজোম, এবং এদেরকে কখনো কখনো অলিওজোমও বলা হয়। তাহলে লাইসোজোমকে কী কী নামে ডাকা হয়, এমন যদি একটা প্রশ্ন আসে, সেইখানে থাকতে পারে স্পোরোজোম, অলিওজোম, লাইসোজোম, হ্যাঁ, বা আরেকটা নাম দিয়ে দিতে পারে। এইভাবে হচ্ছে প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, এর প্রধান কাজ হচ্ছে তৈল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করা। ওকে, আচ্ছা, এরপর চলে আসো তোমার লাইসোজোম স্টেবিলাইজার, লাইসোজোম লেবিলাইজার। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, কিছু কিছু লাইসোজোম আছে যারা হচ্ছে এদের ঝিল্লিকে স্থিতিশীলতা দান করে এবং হচ্ছে তোমার লাইসোজোম থেকে এনজাইমগুলোকে বের হয়ে আসতে সহায়তা করে না। এই যে এদেরকে বলা হয়েছে লাইসোজোম স্টেবিলাইজার। তাহলে স্টেবিলাইজার মানে কি বলো তো? যেটা হচ্ছে স্টেবল করে দেয়। তাহলে স্টেবল মানে কি? বন্ধ করে দেয়। তাহলে খেয়াল করো, তাহলে যেটা হচ্ছে কি করে, তোমার এনজাইম সমূহকে বের হয়ে আসতে দেয় না, সেটা হচ্ছে লাইসোজোম স্টেবিলাইজার। আর কিছু কিছু আছে ঝিল্লি বিদীর্ণ করে দেয়, ফলে হচ্ছে তোমার লাইসোজোম এনজাইমগুলো এনজাইমগুলো বেরিয়ে আসে এবং হচ্ছে অটোলাইসিস ঘটায়। ঠিক আছে, আর এদেরকে বলা হয় লাইসোজোম লেবিলাইজার। তাহলে প্রশ্ন আসতে পারে যে তোমার অটোলাইসিস ঘটাতে সাহায্য করে কোন লাইসোজোম? প্রশ্ন হবে, উত্তর হবে কি? উত্তর হবে লেবিলাইজার। আচ্ছা, এরপরে তোমার লাইসোজোমের কাজ যদি একটু দেখো, লাইসোজোমের এনজাইম সমূহের অম্লীয় পরিবেশে কার্যক্রম হয়। হ্যাঁ, এরপর দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে তাহলে ফ্যাগোসাইটোসিস থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সহায়তা করে কে? লাইসোজোম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সহায়তা করে। এখান থেকে আর কোন জিনিসটা ইম্পর্টেন্ট দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। এরপরে বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে, এটি কোষের অনন্য অঙ্গাণুগুলোকে রক্ষা করে। আচ্ছা, এগুলো হচ্ছে এত ডিটেলস তো এখন পড়ার সময় নেই, জাস্ট হচ্ছে আমরা এরিয়াটা মার্কিং করতেছি, এটাই দেখো। ঠিক আছে, সময় কম। আচ্ছা, এরপর খেয়াল করো, তীব্র খাদ্য অভাবে প্রাচীর ফেটে যায় এবং প্রাচীর ফেটে গেলে আবদ্ধকৃত এনজাইমগুলো থেকে সেটা বের হয়ে কী করে, অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দেয়। ফলে সে কী করে, এক সময় হচ্ছে এই যে এই কাজটা করে, এই কাজটাকে বলা হয় অটোফেগি। ঠিক আছে, অটোফেগি বলা হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো অটোলাইসিস, কি বলছি? আচ্ছা, অটোলাইসিস তোমার এই যে অটোফেগি করার পর হচ্ছে কোষটা ফেটে যায়। কোষটি ফেটে যাওয়ার পরে সে হচ্ছে সেই যে লাইসোজোমটা থাকে, ওই লাইসোজোমটা হচ্ছে তোমার পরিপাক হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় অটোলাইসিস। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে তোমার হচ্ছে যে জীবদেহের যে অকেজো কোষসমূহ আছে, এগুলাকে অটোলাইসিস পদ্ধতিতে এরা ধ্বংস করে ফেলে। এই জন্য এদেরকে আত্মঘাতী থলিকা বা হচ্ছে সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম এবং হচ্ছে রাইবোজোমের মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্যের ছক দেওয়া আছে। এইখান থেকে তোমরা এটা পড়তে পারো যে আমরা সবাই জানি রাইবোজোমের হচ্ছে আবরণ থাকে না, আর লাইসোজোমের হচ্ছে আবরণ দ্বারা আবৃত থাকে। আর এখান থেকে তুমি আরও পড়তে পারো প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে আর অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। এরপর খেয়াল করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খেয়াল করো ভাইয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। ঠিক আছে, যেটার গায়ে হচ্ছে খাস খাস দাগ কাটা থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এরকম না, তো এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কিছু কিছু আছে যেগুলোর গায়ে হচ্ছে এমন খাস খাস দাগ কাটা থাকে আর কি নিচে, তো এটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, এইটাই বলছে ভৌত গঠন। এটা ভৌত গঠন হচ্ছে 3 প্রকার। একটু আগে আমি যখন বলছিলাম যে গলগি বডি থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটি গলগি বডির প্রকারভেদ নয়, সেখানে ছিল সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুয়াল। ঠিক আছে, আর গলগি বডির প্রকার ভেদের ভিতরে হচ্ছে 9 কোনটা, সেখানে হচ্ছে এই প্রশ্নটা দিতে পারে, তোমার হচ্ছে টিবিউল দিয়ে দিতে পারে। ঠিক আছে, টিবিউল কিন্তু ভাইয়া গলগি বডির প্রকারভেদ নয়। টিবিউল হচ্ছে কার প্রকারভেদ? টিবিউল হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ। তাহলে সিস্টার্নি, ভ্যাসিকল এবং হচ্ছে টিবিউল। তাহলে গলগি বডিতে থাকে কি ভাইয়া? ভ্যাকুয়াল থাকে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে হচ্ছে টিবিউল। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন এইটা দেখো রাসায়নিক গঠন। এটার প্রোটিন থাকে 60 থেকে 70%, লিপিড থাকে 30 থেকে 40%, এবং এটাতে 15 ধরনের এনজাইম পাওয়া যায়। এতটুকু। এখানে অনেক পার্থক্যের ছক আছে, এগুলো তোমরা জাস্ট দেখবে, এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর চলে আসো মাইটোকন্ড্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছি। এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়?
আশা করি মোটামুটি জানো। ডেন্টাল ভর্তি পরীক্ষা 2019 বিষয়ে প্রশ্নটা আসছে। তো কোষের পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা শক্তিঘর। ওকে, এরপরে এইখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা 2 স্তর বিশিষ্ট আবরণী বিশিষ্ট, এখানে হচ্ছে ক্রাবস চক্র এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ঘটে। ওকে, কি বলছি, ক্রাবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এখানে ঘটে। এটা হচ্ছে আমরা উদ্ভিদ শরীর তত্ত্বটা অধ্যায়টা পড়লে ভালো করে বুঝতে পারবো। বিজ্ঞানী কলিকাল এটা আবিষ্কার করেন। কার্ল ভ্যান্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও দেখতে পারো। এইটা ইম্পর্টেন্ট। কোষে আয়তনের প্রায় 20 ভাগ মাইটোকন্ড্রিয়া। একটা কোষের আয়তনের কত ভাগ মাইটোকন্ড্রিয়া? একটা কোষের আয়তনের মোটের 20 ভাগ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, হচ্ছে 20 ভাগ। আচ্ছা, এরপরে প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এখানে একটু ফলো করো, যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সাধারণত প্রতি কোষে গড়ে 3 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, আর যকৃত কোষের সংখ্যা 1000-এরও বেশি থাকে। কোথায়? যকৃত কোষে। আর অ্যামিবাতে সবচেয়ে বেশি পরিমাণ তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এমন একটা প্রশ্ন আসছিল, কোথায় সবচেয়ে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়? তাহলে আমরা বলছি যে কোনো কোষে গড়ে হচ্ছে 300 থেকে 400, আর তোমার হচ্ছে যকৃত কোষে 1000, আর অ্যামিবাতে সবচেয়ে বেশি। ওকে, এটা একটু মনে রাখবা। এরপর মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, এখান থেকে জাস্ট হচ্ছে কী কী নিয়ে গঠিত, যেমন আবরণী, প্রকোষ্ঠ, ক্রিস্টি বা প্রবর্ধক, অক্সিজম, এরপর হচ্ছে এটিপি সিনথেসিস, আর এইখানে জাস্ট হচ্ছে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। এই জায়গাটা একটু আমাদের পড়া লাগবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমার মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, এজন্য হচ্ছে এবং হচ্ছে 70S রাইবোজোম আছে। এটা একটু মনে রাখবা যে কোন মাইটোকন্ড্রিয়ার কী আছে ভাই, নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে এবং এর রাইবোজোম হচ্ছে 70S। আচ্ছা, ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্ভব হতো না। একটা জিনিস খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া যদি হচ্ছে কোষীয় শ্বসন করতে না পারতো, তাহলে হচ্ছে তোমার এইখানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া হতো না। ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই প্রক্রিয়াগুলো হতো না, যার ফলে হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হতো না। তাই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে মাইটোকন্ড্রিয়াতে কী রয়েছে, বৃত্তাকার ডিএনএ এবং হচ্ছে রাইবোজোম রয়েছে। আর রাইবোজোমটা হচ্ছে কত এস, 70S। এখানে এটা রাসায়নিক গঠন আছে, তোমরা চাইলে পড়তে পারো, তবে হচ্ছে আমি এই মুহূর্তের জন্য পড়াবো না, যেহেতু আমাদের হচ্ছে এটা পাস করার জন্য, আমরা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য, পাস না, চান্স পাওয়ার একটা প্রচেষ্টা। তো এখানে হচ্ছে আমাদের অনেক কিছু স্কিপ করতে হবে, যাতে হচ্ছে আমাদের চান্সটা মিস না হয়। তুমি এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলোর পিছনে তুমি অনেক সময় দেবা, এতে কোনো লাভ হবে না। সংখ্যাভিত্তিক তথ্যের ভিতরে এখান থেকে এমন সংখ্যাভিত্তিক তথ্য সাধারণত আসবে না, আর এটা না পারলেও তোমার কিছু হবে না। আচ্ছা, এখন খেয়াল করো, এরপরে মাইটোকন্ড্রিয়ার কাজ, এটা গুরুত্বপূর্ণ। তো এইটাকে হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি, কার্ডিয়ালস সূত্রটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। সিতে হচ্ছে ধরো কোষীয় শ্বসন হচ্ছে কার্ডিয়ালস, তো সিতে হচ্ছে তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থ সক্রিয় পরিবহনে সহায়তা করে। কি? ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থ সক্রিয় পরিবহনে সহায়তা করে। এরপর দেখো ভাইয়া সি শেষ, এরপর হচ্ছে এতে তুমি মনে রাখতে পারো এটিপি সিনথেসিস, বা হচ্ছে তোমার কি বলা হয়, তোমার একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস বা কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটা এটা হচ্ছে এই দিয়ে তুমি মনে রাখতে পারো। অ্যাপোপ্টোসিস ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে কি আমাদের অ্যাপোপ্টোসিস ঘটে। ওকে, এরপরে তুমি আরও একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের কী বলা হয়, এটিপি উৎপাদনে সহায়তা করে বা শক্তি উৎপাদনে সহায়তা করে, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আর হচ্ছে তোমার এখানে আছে রক্ত ও হরমোন, এই জায়গাটা কোথায়? আচ্ছা, এই যে রক্ত কণিকা ও হচ্ছে হরমোন উৎপাদনে সহায়তা করে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি আছে, আর গেল, এরপর হচ্ছে ডি। ঠিক আছে, ডিতে হচ্ছে তোমার এটা ডিএন থাকে, আরএন থাকে, এটা মনে রাখতে পারো। ওকে, ইতে হচ্ছে তোমার এনজাইম এবং হচ্ছে কো এনজাইম ইত্যাদি রয়েছে, এই যে এনজাইম এবং কো এনজাইম প্রভৃতি ধারণ করে। আর হচ্ছে এই গেল, এরপর আরেকটা এ আছে, ওই এটা দিয়ে হচ্ছে অ্যাপোপ্টোসিস মনে রাখবা। এটা দিয়ে হচ্ছে তোমরা এটিপি উৎপাদন করে বা শক্তি উৎপাদন করে, যেটা এটিপি বা শক্তি উৎপাদন করে, এটা একটু মনে রাখবা। আর হচ্ছে তোমার হচ্ছে কি আছে, এল। আচ্ছা, এলটা হচ্ছে তোমার এখানে প্রয়োজন নেই, যাই হোক। এস দিয়ে হচ্ছে তোমরা শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম, এটা মনে রাখতে পারো। ওইটা তো আমরা ই দিয়ে মনে রাখছিলাম। এইচ দিয়ে আর কি মনে রাখা যাবে, শুক্রাণু পরিবহনে সহায়তা করে। এইচ হচ্ছে কী করে? শুক্রাণু গঠনে সহায়তা করে। আচ্ছা, এই আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটায়ন থাকবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+, সালফার 2+, আয়রন 2+, এবং ম্যাঙ্গানিজ 2+ ইত্যাদি সঞ্চিত রাখে। আচ্ছা, এরপরে তোমার মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে তোমার হচ্ছে মিউটেশন ঘটতে পারে, যেখানে
তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সৃষ্টি করবে, ঠিক আছে। এই মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারগুলোর মধ্যে রয়েছে পার্কিনসন, অ্যালজিমার, টাইপ 1 ডায়াবেটিস। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোনটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফলে সৃষ্ট রোগ নয়, ঠিক আছে। তো তোমার এখানে পার্কিনসন দিয়ে দিবে, অ্যালজাইমার দিয়ে দিবে এবং টাইপ 1 ডায়াবেটিসও দিয়ে দিবে, টাইপ 2 ডায়াবেটিসও দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে আমরা পড়ছি টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে এটা রোগ সৃষ্টি করে, কিন্তু টাইপ 2 সৃষ্টি করে না। জাস্ট এইখান থেকে এইভাবে চেঞ্জ করে হচ্ছে তোমার প্রশ্নটা দিতে পারে। ওকে, আচ্ছা। এরপরে যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার প্লাস্টিড। খেয়াল করো, প্লাস্টিড হচ্ছে প্লাস্টিডের বিভিন্ন আকার রয়েছে, এগুলো আমরা আকারগুলো একটু সামনেই পড়বো। ডিম্বাকৃতি, ফিতাকৃতি, তারকাকৃতি, সজীব, এগুলো আছে। আচ্ছা, এত ব্যাপার না। এখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তাহলে প্লাস্টিড কোথায় থাকে না? ছত্রাকে থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে না, নীলাভ সবুজ শৈবাল এবং হচ্ছে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। আচ্ছা, এইটুকু একটু মনে রাখবা। এই খেয়াল করো, প্লাস্টিড, এটা হচ্ছে প্লাস্টিড, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। বর্ণযুক্ত প্লাস্টিড হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে ধরো লাল, তারপর বাদামি, হলুদ, এরপর হচ্ছে তোমার কমলা, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবা, যেটা লাল সেটাকে আমরা বলবো হচ্ছে রোডোপ্লাস্ট। কি বলবো? লাল মানে কি? রোডোপ্লাস্ট। দেখো, রেড লিখতে আমরা RED লিখি না, রোডো। তাহলে ধরো হচ্ছে রেড মানে লাল, তাই হচ্ছে রোডোপ্লাস্ট। আর জ্যান্থো, দেখো জ্যান্থো বানানের নিচে এখান থেকে একটা হ আছে, মানে হলুদ, ঠিক আছে। আর ক্যারোডিনোপ্লাস্ট, দেখো কতে ক্যারোডিনো, কত হচ্ছে কমলা। ওকে, এইভাবে মনে রাখবা। আর ফিওপ্লাস্ট যেটা, এটা হচ্ছে বাদামি, এটা আলাদাভাবে মনে রাখবা, বুঝছো? কীভাবে মনে রাখবো? ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে লাল, সরি রুডোপ্লাস্ট হচ্ছে লাল, রেড মানে কি লাল, তাই রুডোপ্লাস্ট। ফিওপ্লাস্টটা আমরা এমনিতেই মনে রাখবো বাদামি। আর জ্যান্থ এটা লিখতে হচ্ছে নিচে হ পরে, তাই হচ্ছে হলুদ। আর ক্যারোটিনো প্রথম হচ্ছে ক পরে, তাই হচ্ছে কমলা। ওকে, আর লিউকোপ্লাস্ট যেটা, এটা আবার হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর হচ্ছে ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে শ্বেতসার সঞ্চয় করে, মানে শর্করা সঞ্চয় করে। আমরা যখন পড়ছিলাম যে অ্যামাইলেস মানে কি? শর্করার উপর কাজ করে এমন একটা এনজাইম হচ্ছে অ্যামাইলেস। তাহলে এটা কী হবে? অবশ্যই অ্যামাইলোপ্লাস্ট হবে। আর অ্যালিউরো এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করবে। ইলায়ো এটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ সংশ্লেষণ করবে। ওকে, খেয়াল করো, এই যে লিউকোপ্লাস্ট বর্ণহীন, এখন এদের অবস্থান কোথায়? মূল, তারপর হচ্ছে ভূর্ণিমত্ত কাণ্ড, মানে হচ্ছে যেই জায়গায় সূর্যের আলো পৌঁছায় না ওই জায়গাটাই হচ্ছে মূলত আমাদের কি? লিউকোপ্লাস্ট। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছানো, তবে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেমন তোমরা হচ্ছে গাজর দেখছো না, ওইটা কিন্তু ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এরপর খেয়াল করো, এদের প্রকারভেদ আমরা পড়ছিলাম। অ্যামাইলোপ্লাস্ট যেটা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট তেল চর্বি, আর অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, এরপর খেয়াল করো তোমরা ক্রোমোপ্লাস্ট বলছে কি ভাই? রঙিন। ক্রোমোপ্লাস্ট মানে রঙিন, যেমন যেইখানে হচ্ছে রং থাকবে, যেমন তোমার হচ্ছে ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল। এটা বলছিলাম যে ডিফারেন্স, হ্যাঁ। গাজরের মূলটা হচ্ছে যদিও সূর্যের আলো পৌঁছায় না, তবে সেটা কি ভাইয়া? সেটাও কিন্তু ক্রোমোপ্লাস্ট। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, অ্যান্থোসায়ানিন ও বিটাসায়ানিন জাতীয় রঞ্জকের উপর নির্ভরশীল কারা ভাইয়া? ফুলের পাপড়ির বৈচিত্র্য কিসের উপর নির্ভর করে? অ্যান্থোসায়ানিন ও বিটাসায়ানিন এর রঞ্জকের উপর। আচ্ছা, এরপর আরও একটা জিনিস খেয়াল করবা, এখানে কোষ রসের pH যদি ক্ষারীয় হয় তাহলে ফুলের রং হবে নীল। কি বলছি? কোষ রসের pH যদি ক্ষারীয় হয় ফুল হবে কি? নীল। আর যদি অ্যাসিডিক হয় ফুল হবে লাল। আর যদি pH নিউট্রাল হয় তাহলে হবে বেগুনি। এই জায়গাটা একটু তোমরা একটু ইয়ে করে রাখো। তোমরা হচ্ছে যখন আমার ক্লাসটা করবে তোমরা হচ্ছে সাথে বইটা নিয়ে বসবা। আমার বইটা হচ্ছে অনেক একটু পুরানো টাইপের বই, তো এইখানে কোনো কিছু ভুল হলে তোমরা হচ্ছে একটু জিনিসটা সংশোধন করে নিবা, তবে জায়গাটা সেম। ওকে, আচ্ছা, কি বললাম আমি বলছি হচ্ছে এইখানে যে আমাদের যদি কোনো একটা কোষ রসের pH যদি ক্ষারীয় হয় তাহলে ফুলের রং হবে নীল, আর যদি অ্যাসিডিক হয় ফুলের রং হবে লাল, আর যদি নিউট্রাল হয় ফুলের রং হবে বেগুনি। এটা একটু মনে রাখবা। ক্লোরোপ্লাস্ট, আচ্ছা দেখো, এটা ক্লোরোপ্লাস্টে কী কী থাকে ভাই? ক্লোরোফিল A থাকে, ক্লোরোফিল B থাকে, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সমন্বয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট গঠিত। আচ্ছা, এখানে খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এই জায়গাটা তোমরা মিস্টেক করবে না ভুলেও, সেটা হচ্ছে কোষের রান্নাঘর বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে।
বা প্লাস্টিডকে হচ্ছে কি বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্ট খাদ্য সঞ্চয় সাহায্য করে বলে একে হচ্ছে কি বলা হয়, কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কিচেন ফ্যাক্টরি অফ সিনথেসিস সুগার অথবা কিচেন অফ সেল। ওকে, আচ্ছা, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, এইটাও কিন্তু প্রশ্ন। শক্তি রূপান্তরের অঙ্গাণু কাকে বলে? ক্লোরোপ্লাস্টকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। এই জায়গাটা আবার দেখো, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছি? উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি। খেয়াল করো, পেয়াল আকৃতি মানে স্লাইডোমোনাস। কি? পেয়াল আকৃতি মানে স্লাইডোমোনাস। সর্পিলাকার মানে এসপাইরিওজা। এরপরে জালিকাকার অর্গোনিয়াম, তারকাকৃতির জিগনেমা, ফিতাকৃতির বা আংটি আকৃতির ইউলুথ্রিক্স, গোলাকার ফিতোফোরা ইত্যাদি। এখন ক্লোরোপ্লাস্টের এই আকারগুলো কিন্তু লাগবে, কারণ এগুলো আসতে পারে। ঠিক আছে, এগুলো আসলেই লাগবে, এগুলো একটু পড়তে হবে। খেয়াল করো, যদি একটু কষ্ট হবে, প্রথমে মনে রাখবা পেয়ালার মতো। দেখো, মানে ধরো মাইডোমোনাস। এখন তোমার কি বলা হয়, এটা স্লা এটা পেয়ালা আর কি। ঠিক আছে, আর এটা দেখো মানে সর্পিলাকার, মানে এস আছে, তাহলে সর্পিলাকার। জালিকাকার অর্গোনিয়াম। ঠিক আছে, জালিকাকার। ওকে, আচ্ছা, এরপর তারকাকৃতির, যে জিগজিগ করে না তারা, তাই জিগনেমা। ফিতাকৃতির ইউলুথ্রিক্স। গোলাকার ফিতোফোরা। ফোরা কেমন? গোলাকার না ফোরা, তাই এটা হবে গোলাকার। আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন দেখো। প্লাস্টিড আবরণী ঝিল্লি, স্ট্রামা বা ম্যাট্রিক্স। স্ট্রামাতে 70S রাইবোজোম থাকে। এই জায়গাটা তোমরা দাগাইতে পারো কি? স্ট্রামাতে 70S রাইবোজোম এবং হচ্ছে অসমোসিক দানা ইত্যাদি থাকে। এরপর খেয়াল করো, থাইলাকেট এবং হচ্ছে গ্রানাম। দেখো, থাইলাকেট এবং গ্রানাম 10 থেকে, কি বলছি ভাইয়া, 10 থেকে 100টি থাইলাকেট উপরি যখন সজ্জিত হয় তখন একটি গ্রানাম গঠন করে। 10 থেকে 100টা থাইলাকয়েড একসাথে থাইলাকয়েড উপরে বসে কি গঠন করে? একটা তোমার গ্রানাম গঠন করে। এরপরে প্রতিটি ক্লোরোপ্লাস্টের সাধারণত 40 থেকে 60টি গ্রানাম থাকে। দেখো, আমাদের থাইলাকয়েডটা হচ্ছে এরকম, বুঝছো? তো এমন হচ্ছে কয়েকটা থাইলাকয়েড যুক্ত হয়ে তোমার একটা গ্রানাম গঠন করে। এই 3টা থাইলাকয়েড, তুমি এটাকে বলতে পারো একটা গ্রানাম। ঠিক আছে, এটাকে একটা গ্রানাম বলতে পারো। তো এইটাই বলছে যে কয়েকটা 10 থেকে 100টা থাইলাকয়েড উপরি যুক্ত হয়ে একটা গ্রানাম গঠন করে এবং প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানাম থাকে। এটা একটু লাগবে। ওকে, এরপর হচ্ছে স্ট্রামা ল্যামেলি ফটোসিনথেটিক ইউনিট। দেখো, ফটোসিনথেটিক ইউনিটে তোমার কি কি থাকে? এইখানে হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের প্রায় 300 থেকে 400টি অঙ্গাণু থাকে। এটা একটু দেখতে পারো, তত বেশি ইম্পর্টেন্ট না। এরপর খেয়াল করো ডিএনএ ও রাইবোজোম। একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রায় সমগ্রাদি 200টি ডিএনএ থাকে, এটা মনে রাখবা। নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া করা সম্ভব হতো না। মাইটোকন্ড্রিয়াতেও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, যেটা হচ্ছে 70S রাইবোজোম। এখানেও একটা রাইবোজোম আছে, যেটা হচ্ছে 70S রাইবোজোম। এবং মাইটোকন্ড্রিয়াতেও নিজস্ব ডিএনএ ছিল, এখানেও নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ না থাকলে সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া করতে পারতো না, আর এইটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়া করতে পারতো না। তাহলে আমাদের ডিএনএটা সব জায়গায় গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর খেয়াল করো ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। ক্লোরোপ্লাস্টে 50% ক্লোরোফিল এ এবং 25% ক্লোরোফিল বি থাকে। এছাড়া এতে সামান্য পরিমাণে ক্যারোটিন এবং জ্যান্থোফিল থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠনটা হচ্ছে কি ভাইয়া? ক্লোরোপ্লাস্টে তোমার 75% থাকে ক্লোরোফিল এ, 25% থাকে ক্লোরোফিল বি এবং সামান্য পরিমাণে ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের কাজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা উৎপাদনে সহায়তা করে। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার সূর্যালোকের উপস্থিতি থেকে এডিপিকে এটিপিতে রূপান্তর করে এবং হচ্ছে ফটো রেসপিরেশন ঘটায়। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটাতে সহায়তা করে। এই পর্যন্ত পড়লেই হবে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের কাজ। কি বলছি? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, এটা তোমরা সবাই মোটামুটি জানো। ক্লোরোপ্লাস্ট মানে সবুজ খাদ্য, এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য অবশ্যই উৎপাদন করবে এবং শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করলে অবশ্যই এটা ফটো রেসপিরেশন ঘটাবে, তাহলে এটিপিতে রূপান্তর করবে এবং ক্লোরোপ্লাস্টের প্রয়োজন প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করা আর সালোক শ্বসন বা ফটো রেসপিরেশন ঘটাতে সহায়তা করবে। মানে ফটো নিয়ে যত কথাবার্তা আছে সব হচ্ছে
তোমার ক্লোরোপ্লাস্টের কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা রক্ষা করা। চাইলে তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখতে পারো, যেমন মাইটোকন্ড্রিয়া এবং যে প্লাস্টিডের মধ্যে একটা পার্থক্যের ছক, এটা দেখো রঞ্জক পদার্থ থাকে না, আর এটাতে রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এরপরে এর অবস্থান উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। যদি প্রাণী কোষে প্লাস্টিড পাওয়া যেত তাহলে কিন্তু প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হইতো না। ওকে, এরপরে খেয়াল করো প্রকোষ্ঠ, এটা সম্পূর্ণ অসম্পূর্ণ প্রকোষ্ঠ, আর এটাতে 3 ধরনের প্রকোষ্ঠ রয়েছে। আচ্ছা, এরপরে তোমার এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে না, এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, আর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শক্তি উৎপন্ন করা, আর ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এটা কী কী নিয়ে গঠিত? প্রোটিন, লিপিড এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং হচ্ছে কী ভাই তোমার কী বলা হয়, প্রোটিন, লিপিড, ক্লোরোফিল ও এনজাইম নিয়ে গঠিত। আচ্ছা, এরপরে খেয়াল করো এগুলোর যদি তুমি একটু পার্থক্য পড়তে চাও, এগুলো ছোটোবেলা একদম পড়াশোনা, এটা রঙিন, মানে লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এটা রঙিন, এটা হচ্ছে সবুজ, হ্যাঁ, এগুলো কি পড়বা? এই যে কোনটা উদাহরণ? বন্যমস্ত মূল, বন্যমস্ত কাণ্ড, আর এগুলোর উদাহরণ হচ্ছে রঙিন ফল, ফুল, বীজ, মানে আমি রিডিং যা দাগায় দিয়েছিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে ফুলের সবজি, বীথি। তো আশা করি সব জায়গায় হয়তো তুমি এই জায়গা থেকে পড়ো, না হলে হচ্ছে যেখানে দাগায় দিছে সেখান থেকে পড়ো, আর কিছু লাগবে না। ওকে, চলে আসো সেন্ট্রিওল, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছর হচ্ছে এটা থেকে প্রশ্ন আসছে যে সেন্ট্রিওল কোথায় থাকে না বা কোথায় থাকে। মনে রাখবা তোমার সেন্ট্রিওল, আমাদের প্রাণী কোষ হচ্ছে সেন্ট্রিওল থাকে, যেমন আদিকোষ, ডয়াটম, তারপর হচ্ছে আমাদের ইস্ট, আবৃতবীজ ইত্যাদি যে উদ্ভিদ আছে এগুলোতে হচ্ছে সেন্ট্রিওল থাকে না। কী বলছি? আমাদের প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, তবে আদিকোষ, ডয়াটম, ইস্ট, আবৃতবীজ উদ্ভিদ এই সকল জায়গায় হচ্ছে আমাদের কী থাকবে না, সেন্ট্রিওল থাকবে না। এখান থেকে প্রশ্ন করবে যে নিচের কোনটিতে সেন্ট্রিওল অনুপস্থিত, ধরো 3টা হচ্ছে অঙ্গাণু দিয়ে দিবে, আর এখান থেকে একটা দিয়ে দিবে, অথবা তোমার হচ্ছে কোনটাতে সেন্ট্রিওল থাকে এখান থেকে 3টা দিয়ে দিবে, আর হচ্ছে প্রাণী কোষের যে কোনো একটা অঙ্গাণু দিয়ে দিবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। এরপরে দেখো সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রিওলের কাজটা ইম্পর্টেন্ট। এটা মাকুতন্ত্র তৈরি করে, কি কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র তৈরি করে। যখন আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে পড়ব, দ্বিতীয় অধ্যায়ে প্রোফেজের উপরে একটা প্রোফেজ এবং হচ্ছে কি বলছে প্রোফেজ, হ্যাঁ প্রোফেজ এবং হচ্ছে বা প্রোমেটাবেস পর্যায়ে হচ্ছে এই মাকুতন্ত্রটা গঠন করে, এই জায়গাটা আমরা পড়বো, ঠিক আছে। তাহলে কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র তৈরি করে সেন্ট্রিওল। কোষ বিভাজনের মাকুতন্ত্র তৈরি করে মানে কি সে কোষ বিভাজনে সাহায্য করে, তাই না। আচ্ছা, সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত সিলিয়া ও ফ্লাজেলা কোষ, ফ্লাজেলা সৃষ্টি করে শুক্রাণু লেজ গঠনে সহায়তা করে। ভাইয়া শুক্রাণু গঠন সহায়তা করে কে? শুক্রাণু বা তৈরি করে কে? গলগি বডি। আর শুক্রাণু লেজ গঠন সহায়তা করে কে? এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল, ঠিক আছে। আর শুক্রাণু বডি তৈরি করে মাইটোকন্ড্রিয়া, এই কথাটা একটু মনে রাখবা। এরপরে দেখো আমাদের পার অক্সিজম, মনে রাখবা পার অক্সিজম প্রাণী কোষে থাকে। পার অক্সিজম কোথায় থাকে? পার অক্সিজম প্রাণী কোষে থাকে। ওকে, পার অক্সিজম প্রাণীর কিডনি ও লিভারে অধিক থাকে। পার অক্সিজম কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। প্রাণী কোষের কোথায় থাকে? তোমার লিভার এবং হচ্ছে কিডনি, এই জায়গাটাতে হচ্ছে বেশি পরিমাণে থাকে। এরপর হচ্ছে গ্লাইকো অক্সিজম, এটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা, সূত্রাকার, ছত্রাক, ইস্ট এবং হচ্ছে তোমার নিউরোস্পোরা এবং হচ্ছে তৈল বীজে এই কোষের গ্লাইকো অক্সিজমের উপস্থিতি পাওয়া যায়, এটা একটু মনে রাখবা। এরপর যে কোষ গহ্বর, কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে বলা হয় টনোপ্লাস্ট। ভাইয়া টনোপ্লাস্ট কাকে বলে? যে কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে বা কোষ গহ্বরকে কেন্দ্র করে থাকে তাকে বলা হয় কি? টনোপ্লাস্ট। আচ্ছা, এখন কোষ গহ্বরের কাজ কি? কোষ রস ধারণ করা, আর হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে। কোষ এর অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা? কোষ অভ্যন্তরে পিএইচ রক্ষা করে হচ্ছে তোমার কোষ গহ্বর। আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিয়াস, তোমরা মোটামুটি জানো এটাকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বলা হয়, ঠিক আছে। প্রশ্ন থাকতে পারে নিচের কোনটিকে হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বলা হয় বা মস্তিষ্ক বা কেন্দ্রিকা বলা হয়? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, হ্যাঁ এইভাবে হচ্ছে প্রশ্ন অপশন থাকতে পারে। আচ্ছা, এখন
সাধারণত হচ্ছে ধরো কিছু কিছু কোষ আছে যেখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকে না, যেমন শিবকোষ, মানুষের লোহিত রক্তকণিকা, প্রকৃতিতে পরিণত অবস্থায় এগুলোতে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। এই জায়গাটা একটু পড়বা যে নিউক্লিয়াস কোথায় থাকে না, শিবকোষে থাকে না। লোহিত রক্তকণিকা, এই জায়গাটা আশা করি তোমরা মোটামুটি সবাই জানো, আমাদের হচ্ছে রক্ত অধ্যায়ে আমরা পড়ছিলাম, ঠিক আছে। লোহিত রক্তকণিকা কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এরপরে কিছু কিছু জায়গা আছে আবার একাধিক নিউক্লিয়াস থাকে, যাকে হচ্ছে বহু নিউক্লিয়াস বলা হয়। এই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। বহু নিউক্লিয়াস কোথায় থাকে ভাইয়া? ভাউরেচিয়া, বট্রোডিয়াম, স্পাইরোফেলা, ঠিক আছে। এই ইত্যাদি জায়গায় হচ্ছে আমাদের কি থাকবে? বহু নিউক্লিয়াস থাকবে। এর এই বহু নিউক্লিয়াস যুক্ত যে দশা, সেটাকে আমরা কি বলবো? সিনোসাইট বলবো। এখানে একটু পড়বা। তাহলে বহু নিউক্লিয়াস কোথায় থাকে, এটাও কিন্তু প্রশ্ন আসার মতো। আচ্ছা, এরপর হচ্ছে আকার আয়তন। দেখো নিউক্লিয়াসের 10 থেকে 15% তোমার হচ্ছে একটা তোমার যে একটা গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত কত? তোমার একটা 1 মাইক্রন। আর নিউক্লিয়াস কোষের একটা স্থান দখল করে থাকে, সেটা হচ্ছে 10 থেকে 15% স্থান দখল করে। কি বলছি? 10 থেকে 15% স্থান দখল করে কে? 10 থেকে 15% স্থান দখল করে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর 20 ভাগ স্থান দখল করে কে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে শুক্রাণুর প্রায় 90% হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা শুক্রাণু সম্পর্কে কয়েকটা কথা বলছিলাম, যে শুক্রাণু তৈরি করে কে ভাইয়া? গলগি বডি। এই কথা একবার বলছিলাম। শুক্রাণুর লেজ গঠন করে কে? শুক্রাণুর লেজ গঠন করে হচ্ছে, একটু আগে তোমাদেরকে আমি দেখাইছিলাম, প্লাস্টিড। হ্যাঁ, শুক্রাণু কি গঠন করে? লেজ গঠন করে। এটা কি? সরি, সেন্ট্রিওল। শুক্রাণুর লেজ গঠন করে কে ভাইয়া? সেন্ট্রিওল হচ্ছে শুক্রাণুর লেজ গঠন করে, নাকি? এই যে শুক্রাণুর লেজ গঠন করে কে? সেন্ট্রিওল, ঠিক আছে। আর এখন বলছি কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি করে? শুক্রাণুর বডি গঠন করে। এবং শুক্রাণুর বডি যেহেতু গঠন করে, বডি 90%, এই 90% গঠন করে কে? নিউক্লিয়াস হচ্ছে 90%। আচ্ছা, এরপরে তোমার রাসায়নিক গঠন, তোমার এই যে কি বলে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে মূলত তৈরি। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ আশা করি এটা তোমরা সবাই মোটামুটি পারবা। এটা হচ্ছে তোমার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র একে বলা হয়। হ্যাঁ, এখানে হচ্ছে ক্রোমোজোম থাকে, অবশ্যই এখানে ক্রোমোজোম থাকে, যা হচ্ছে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা করে। এরা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে, ডিএনএ অনুলিপনের প্রধান নির্দেশ করে। ওকে, এগুলো তোমরা আশা করি পারবে, এগুলো নিয়ে কথা নেই। এখন করতে হচ্ছে একটা নিউক্লিয়াস 4টা অংশ নিয়ে গঠিত, তোমরা সবাই জানো। নিউক্লিয়ার এনভেলপ মানে হচ্ছে যেটা হচ্ছে বাইরে থাকে, যে বাইরে যেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। হ্যাঁ, এবং হচ্ছে এদের মাঝখানে দেখো কিছু কিছু খালি জায়গা আছে, এদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তারপর হচ্ছে এই জায়গাটা, ঘন ঘারত্বের যে জায়গাটা, এটাকে হচ্ছে নিউক্লিয়ার লাশ বলা হয়। আর এই যে পেঁচানো যেটা, এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, বা তোমার কি বলা হয়? নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা দেখো, তাহলে এই যে কথাগুলো আর কি এখানে দেওয়া আছে, তো এগুলো আমাদের দরকার নেই তেমন। আমরা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের কাজটা করবো। নিউক্লিয়ার এনভেলপের কাজটি যেহেতু এটা বাইরে থাকে, তাহলে এটা কী কাজ করবে? অভ্যন্তরীণ দ্রব্য বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা এবং হচ্ছে পরিবহন করবে, এটাই হচ্ছে এটার কাজ। আচ্ছা, এরপর খেয়াল করে নিউক্লিওপ্লাজম হচ্ছে কোনটা বলছে? যে ফাঁকা জায়গাটা, মানে যে তোমার ভিতরে একটু মানে ঢোকার জন্য কয়েকটা পার্ট থাকে, এই যে কিছু ঢুকবে, ঠিক আছে। তো এই দেখো, এটা হচ্ছে তোমার এনভেলপ দ্বারা সজ্জিত থাকে। এটার কাজটা হচ্ছে তোমার এনজাইমের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে এবং নিউক্লিয় লাশ ধারণ করে। অবশ্যই এটার ভিতরে হচ্ছে নিউক্লিয় লাশটা থাকে। হ্যাঁ, আচ্ছা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয় লাশ, এগুলো আমাদের পার্থক্য দরকার নেই। হ্যাঁ সরি, এখন দেখো নিউক্লিয় লাশ। ওকে, নিউক্লিয় লাশের কাজ দেখো। নিউক্লিয় লাশটা হচ্ছে তোমার নিউক্লিয় লাশ প্রধান রাসায়নিক উপাদান হলো, এটাতে হচ্ছে থাকে প্রোটিন, আরএনএ এবং হচ্ছে সামান্য পরিমাণ ডিএনএ থাকে, ঠিক আছে। এটা রাসায়নিক গঠন। আর এটা হচ্ছে আরএনএ সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে এবং নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। আসতে পারে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোনটা? অবশ্যই নিউক্লিয় লাশ। ওকে, এখানে একটা পার্থক্যের ছক আছে, এগুলো চাইলে তোমরা দেখতে পারো। আশা করি ভিডিওর আমরা পরে আসছি, এগুলো তোমরা দেখবা। যে কোনো ছকই হচ্ছে মানে পড়বা, কোনো ছক মিস করবা না, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো তোমার একটু যদি বলি আমি, নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসটা হচ্ছে বড় পুরোটা, তাহলে এটা অবশ্যই সাইটোপ্লাজমের ভিতরে অবস্থান করে। আর নিউক্লিয়ার লাশ, এটা নিউক্লিয়াসের ভিতরে একটা অঙ্গাণু, ঠিক আছে না, তাহলে এটা হবে নিউক্লিওপ্লাজমে বসবাস করে। আচ্ছা, এরপর এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট, এটা কোনো ঝিল্লির দ্বারা আবৃত থাকে না। ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম থাকে, এখানে হচ্ছে এগুলো কিছুই থাকে না। আচ্ছা, এরপর খেয়াল করো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। খেয়াল করো ক্রোমাটিন তন্তু। দেখো ক্রোমাটিন তন্তু আমাদের লাগবে হচ্ছে, ক্রোমাটিন তন্তুর কাজ বংশগতীয় ধারক এবং বাহক হিসেবে কাজ করে, মিউটেশন প্রকরণে সৃষ্ট ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে কি বলছি? আমাদের
নিউক্লিয়ার রেটিকুলাম, এটার কাজটা কি ভাইয়া? বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, মিউটেশন এবং হচ্ছে প্রকরণ সৃষ্ট কাজে ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কোষস্থ নির্জীব বস্তু নিয়ে কথাবার্তা আছে, এগুলো তোমার এত বেশি দরকার নেই, যেগুলো হচ্ছে আমরা আগেই তোমাদেরকে আমি বলতেছিলাম। কোষের সঞ্চিত পদার্থ কারা ছিল ভাইয়া? সিপিএল, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এবং হচ্ছে নিঃসৃত পদার্থ কারা ছিল? হাইপেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। বাকি সব ছিল কি? বজ্র পদার্থ। তাহলে এখানে তোমরা কি পড়বা? আশা করি এগুলো পড়া লাগবে না। তবে এখানে তোমরা একটা জিনিস একটু দেখতে পারো যে তোমার এই যে কোষের প্রধান খনিজ ক্রিস্টাল, এটা হলো ক্যালসিয়াম অক্সালেট। কখনো কখনো এরা হচ্ছে তোমার কি করে? কখনো কখনো এরা সূচের মতো অবস্থান করে, ঠিক আছে? সূচের মতো অবস্থান করে, তখন তাদেরকে আমরা কি বলবো? র্যাফাইট বলা হয়। আর আঙ্গুরের থোকার মতো যখন অবস্থান করে এইটাকে বলা হয় তখন সিস্টোলিথ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম আমরা? প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট, কখনো কখনো সূচের মতো এরা অবস্থান করে, তখন এদেরকে বলা হয় র্যাফাইট। আর আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের যে ক্রিস্টাল আছে সেইটাকে বলা হয় সিস্টোলিথ। ওকে, আচ্ছা, চলে আসো আমাদের ক্রোমোজোম। ভাইয়া ক্রোমোজোমটা কি বলতো একটু? আমরা তো আশা করি মোটামুটি সবাই জানি ক্রোমোজোম আমরা জানি, তবে হচ্ছে আমাদের ক্রোমোজোমের সংখ্যাটা এখানে দরকার নেই। আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদানটা কী ভাই? ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, আরএনএ, এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো বিজ্ঞানী স্ট্রাসবার্গার তোমার কি করছিলেন? 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন। কে ক্রোমোজোম আবিষ্কার করেন? বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন, বিজ্ঞানী শাটন বোবরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন। তাহলে ক্রোমোজোম যে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক, এই কথাটা কে বলেছিলেন বা বর্ণনা কে করেছিলেন? বিজ্ঞানী শাটন বোবরি এই কথাটা বলেছিলেন। এইখানে অনেক কথাবার্তা আছে হাবিজাবি, এগুলো তোমার দরকার নেই। তো এগুলো হচ্ছে আমরা কেন দরকার নেই, তোমরা মোটামুটি ছোটোবেলা থেকে জানো 2n মানে হচ্ছে কি? ডিপ্লয়েড, n মানে হচ্ছে হ্যাপ্লয়েড, এবং হচ্ছে মানবদেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, মানে হচ্ছে 46টি, 2টি সেক্স ক্রোমোজোম, বাকি হচ্ছে 44টি হচ্ছে অটোজোম বা 22 জোড়া অটোজোম, এই তো নাকি? আচ্ছা, এখন এই চারটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেখানে চার্ট দেখবা, যেখানে ছক দেখবা, যেখানে বৈশিষ্ট্যের দেখবা, এগুলো হচ্ছে তোমরা ভালো করে পড়বা। খেয়াল করো, মনে রাখবা আমাদের এইখানে যে কী পড়া লাগবে আর কি, এখানে আমাদের পড়া লাগবে হচ্ছে এইখানে জাস্ট পড়া লাগবে, আমাদের কোনো বৈজ্ঞানিক নামও লাগবে না, কিচ্ছু না। তোমরা জাস্ট এটা বৈজ্ঞানিক নামটা দেখে যাবে, এটা তোমাকে পারতে হবে না, ঠিক আছে? আশা করি তুমি জানো অরিজিয়া স্যাটিভা মানে হচ্ছে ধান। তো এই লাইনটাকে বেশি ভালো করে পড়বা, তারপর হচ্ছে ওইটা। তো দেখো ধানে ক্রোমোজোম সংখ্যা কত? 24। ধানের বিপরীত হচ্ছে গম, কত? 42। এটাকে উল্টে দাও, ধানের বিপরীত কি? আমরা বললাম ধান গম। এটা কেমনে মনে রাখবে? আমি বলি ধান গম, তাহলে ধান যদি 24 হয়, গম হবে তার উল্টা 42, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো তোমার, এটা হচ্ছে তোমার কি? ভুট্টা হচ্ছে তোমার বা জিয়ামাস, এটা হচ্ছে 20। ভুট্টাতে ক্রোমোজোম সংখ্যা কত? 20। আচ্ছা, এরপরে খেয়াল করো আমাদের অলিয়াম চেপা বা যেটাকে আমরা বলি পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হলো 16। এরপর আমার দরকার আছে গোল আলুতে হলো 48। ওকে, টমেটোতে হলো 24। তাহলে টমেটো আর ধান হলো 24। আচ্ছা, এরপর খেয়াল করো আমাদের তামাক হলো 28। আর যে জিনিসটা লাগতে পারে সেইটা হচ্ছে তোমার মানুষেরটা আশা করি জানো, এটা দরকার নাই আর। গরু ছাগল হচ্ছে 60, বড় বড় যারা, তাই 60। কবুতর হচ্ছে 80। ওকে, কবুতর খেলে সবচেয়ে বেশি শক্তি হতো, তাই হচ্ছে 80 মনে করো, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো আমাদের খরগোশ, এটা দরকার নেই, সোনা ব্যাংকটা মনে রাখবা 26, গরিলা 48, গিনিপিগ 64, ফলের মাছি গোলকৃমি 2টা। ওকে, তো এই চারটা ভাই খুবই খুবই ইম্পর্টেন্ট, যা পড়ো না করে এই চারটা পড়তে হবে তোমাকে।
আচ্ছা, এই জায়গাটা একটু বলবা, গৌণ কুঞ্চন ক্রোমোজোমের গঠনের ভিতরে বলা গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনকে নিউক্লিয় লাশ, নট নিউক্লিয়াস, কি বলছি, গৌণ কুঞ্চনকে নিউক্লিয় লাশ পুনর্গঠন অঞ্চল বলা হয়। তাহলে নিউক্লিয় লাশ পুনর্গঠন অঞ্চল কাকে বলা হয়? গৌণ কুঞ্চনকে নিউক্লিয় লাশ পুনর্গঠন অঞ্চল বলা হয়। আচ্ছা, এরপর চলে আসে আমাদের একটা জিনিস, যে সোলার 1 নং ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে। তাহলে সোলার কত নম্বর ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে? প্রশ্ন আসবে। কোচিংয়ে না আসলে, মেডিকেল ভর্তি পরীক্ষা না আসলেও কোচিংয়ে ভর্তি পরীক্ষাগুলোতে এগুলো আসে, ঠিক আছে। সোলার 1 নং ক্রোমোজোমে কী থাকে? স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট কোথায় থাকে? সোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। সেন্ট্রোসোম এবং সেন্ট্রোমিয়ার মধ্যে পার্থক্য, এগুলো একটু পড়ে নেবা, দেখবা। তত বেশি ইম্পর্ট্যান্ট না, এগুলো আমরা ভিতরে পড়ে ফেলছি। যেগুলো ভিতরে পড়া কম থাকবে ওগুলো আমরা ছক পড়বো, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম এর প্রকারভেদ, ক্রোমোজোম হচ্ছে আমরা যদি সংখ্যার ভিত্তিতে ভাগ করি, কি বলছি, ক্রোমোজোমকে যদি আমরা সংখ্যার ভিত্তিতে ভাগ করি তাহলে আমরা একটা ভাগে ভাগ করতে পারি। সংখ্যার ভিত্তিতে ভাগ করলে কি একটা ভাগে ভাগ করতে পারি, যেমন মনোসেন্ট্রিক মানে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার বিশিষ্ট। যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে, দেখো এইখানে এটা হচ্ছে মনোসেন্ট্রিক, ঠিক আছে, এখানে একটা সেন্ট্রোমিয়ার আছে। আবার ডাইসেন্ট্রিক মানে হচ্ছে দুইটা সেন্ট্রোমিয়ার থাকলে সেটাকে বলবো ডাইসেন্ট্রিক। যেমন এটা হচ্ছে এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিটার, এটা হচ্ছে ডাইসেন্ট্রিক। ওকে। আচ্ছা, এরপর দেখো পলিসেন্ট্রিক মানে একাধিক সেন্ট্রোমিয়ার, যেমন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আরও থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কি ভাই ডিফিউজ মানে হচ্ছে তোমার হচ্ছে কোনো সুনির্দিষ্ট স্থানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকবে না বা সুস্পষ্টভাবে যেটা বোঝা যাবে না সেটা হচ্ছে ডিফিউজ। আর অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে কোনো সেন্ট্রোমিয়ারই থাকবে না, ঠিক আছে, কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না, যেমন এই যে উপরের এটাতে কোনো সেন্ট্রোমিয়ার নাই। আচ্ছা, এই জিনিসটা মনে রাখতে পারো, ডাইসেন্ট্রিক হচ্ছে গমের দেখা যায় হচ্ছে ডাইসেন্ট্রিক, আর কলাতে দেখা যায় হচ্ছে পলিসেন্ট্রিক। কি বলছি ভাই? কলা গাছে পলিসেন্ট্রিক দেখা যায়। দেখো গমের বিচি কয়টা? একটা না, তাই না? গমে বা একটা গমের থোকাতে কয়টা থাকতে পারে? একটা গম মানে এক। তাহলে দেখো, তাই এটা ধরো হচ্ছে এক মানে 2-এর কাছাকাছি, তাই এটা হচ্ছে ধরো আমার গম হচ্ছে ডাইসেন্ট্রিক। আর কলার বিচি কয়টা? একটা কলার ভিতরে অনেকগুলো বিচি থাকে না, তাই এটা ধরো পলিসেন্ট্রিক, এভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী, যেমন সেন্ট্রোমিয়ারটা কোথায় বসবে এটার উপর ভিত্তি করে সেন্ট্রোমিয়ার 4 প্রকৃতির হয়ে থাকে। যেমন মনোসেন্ট্রিক, ধরো একটা সেন্ট্রোমিয়ার যদি থাকে তাহলে সেটা হচ্ছে মনোসেন্ট্রিক বা মেটাসেন্ট্রিক বলা হয়। এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা ভি এর মতো দেখা যায়। এরপর হচ্ছে তোমার সাব মেটাসেন্ট্রিক, এটা দুইটা সাব মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা এই যে মনোসেন্ট্রিক, বা এরপর হচ্ছে উপমধ্যকেন্দ্রিক, হ্যাঁ, উপপ্রান্ত কেন্দ্রিক, এরপর হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, জাস্ট এটা মনে রাখবা। মনোসেন্ট্রিক ইংরেজি বর্ণমালা ভি এর মতো দেখা যায়, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যায়, উপকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা কি ভাইয়া? ভি এল জে, জে আকৃতি দেখা যায়, ঠিক আছে। এবং এইটা হচ্ছে গেট কচু, গেট কচুতে হচ্ছে এই ধরনের কি দেখা যায় ভাইয়া? গেট কচুতে এই ধরনের তোমার সেন্ট্রোমিয়ার দেখা যায় বা সেন্ট্রোসোম দেখা যায়, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারটা কোথায় দেখা যায়? গেট কচুতে দেখা যায়। কোনটা? অ্যাক্রোসেন্ট্রিক যেটা, ওইটা। এবং এটা ইংরেজি বর্ণমালা জে এর মতো দেখা যায়। এরপর হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্তিক, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা আই এর মতো দেখা যায়, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, তোমার এইখানে কিছু কথাবার্তা আছে। সেক্স ক্রোমোজোমের 2 ধরনের তথা এক্স ওয়াই, হ্যাঁ, মানুষের এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, স্ত্রী দেহে দুইটাই হচ্ছে এক্স এক্স, আর পুরুষ দেহে হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন সেক্স ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণ ছাড়াও কখনো কখনো তোমার বর্ণান্ধতা, হিমোফিলিয়ার মতো বিভিন্ন বাহকে হচ্ছে দেখা দিতে পারে। এই ধরনের সমস্যাকে বলা হবে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এগুলো হচ্ছে আমাদের কোন অধ্যায় বলে? এটা হচ্ছে আমাদের সম্ভবত হচ্ছে জীব প্রযুক্তি ওই অধ্যায়টাতে, বা হচ্ছে জিন তত্ত্ব ওই অধ্যায়টাতে হচ্ছে আমাদের আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোম হচ্ছে দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে ক্রোমোজোমটা গঠিত। নিউক্লিক অ্যাসিডটা কেন্দ্রে থেকে, পাশে হচ্ছে প্রোটিন থাকে। আচ্ছা, এখন তারপরেও তোমরা একটু যদি খেয়াল করো, এই যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের ভিতরে হচ্ছে ডিএনএ আর হচ্ছে আরএনএ, ঠিক আছে। এখন এই যে ক্রোমোজোমের বিভিন্ন উপাদান আছে, এর মধ্যে ডিএনএর পরিমাণ হচ্ছে ক্রোমোজোমে 45 ভাগ। ক্রোমোজোমের ডিএনএ পরিমাণ কত থাকে? 45 ভাগ। ওকে। আচ্ছা, এই যে তোমার এটা হচ্ছে তোমার 2 সূত্র বিশিষ্ট, একটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এখন এইখানে একটু কিছু কথাবার্তা আছে, দেখো
এখানে কয়টা দুইটা সূত্র থাকে, একটা আরেকটার পরিপূরক, এবং হচ্ছে এখানে অ্যাডেনোসিন, গুয়ানিন, সাইটোসিন, তারপর হচ্ছে কি থায়ামিন, এই চারটা তোমার হচ্ছে কি নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে। তাহলে আমাদের ডিএনএতে কয়টা নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে? চারটা। কী কী থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তারপর হচ্ছে থায়ামিন। আর এই যে এই ডিএনএটা, এইটা হচ্ছে তোমার ক্রোমোজোমে হচ্ছে ডিএনএ ও হিস্টোন প্রোটিন, মানে যে ডিএনএ থাকে আর হচ্ছে যে প্রোটিন থাকে বা হিস্টোন প্রোটিন থাকে, এটার পরিমাণ হচ্ছে 1:1। কত অনুপাত? কত? 1:1। আর জীবে প্রায় 90% ডিএনএ হচ্ছে ক্রোমোজোমে থাকে। আমাদের হচ্ছে একটা জীবে যতটুকু ডিএনএ থাকে তার 90% হচ্ছে কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। আর ক্রোমোজোমে এটার পরিমাণ কত থাকে? 45% থাকে, একটু আগে বলছিলাম। ওকে। আর হিস্টোন এবং হচ্ছে ডিএনএ এর পরিমাণ এটা হচ্ছে 1:1 থাকে। আর ডিএনএ যে নাইট্রোজেন গঠিত ব্যাস আছে, এটা হচ্ছে তোমার কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আচ্ছা, এরপর খেয়াল করো আরএনএ হচ্ছে 1 সূত্র বিশিষ্ট, ডিএনএ হচ্ছে 2 সূত্র বিশিষ্ট। এখন খেয়াল করো একটা জিনিস, এটাতেও কিন্তু আমাদের তোমার কি বলে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা বা নাইট্রোজেন গঠিত ব্যাস থাকবে। তবে খেয়াল করো এইখানে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকবে। এইখানেও অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ছিল। এইখানে ছিল থায়ামিন, এই থায়ামিনের পরিবর্তে আরএনএ থাকবে ইউরাসিল। এটা একটু মনে রাখবা। তাহলে এখানে প্রশ্ন হইতে পারে নিচের কোনটি ডিএনএতে থাকে না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে হবে কি? ইউরাসিল। আচ্ছা, এরপর হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন খেয়াল করবেন। নিউক্লিক অ্যাসিড থাকে, আমরা বলছিলাম ডিএনএ, আরএনএ, এবং প্রোটিন থাকে, হ্যাঁ, হিস্টোন প্রোটিন। এই তো বিভিন্ন প্রকার প্রোটিন আছে, সেগুলো একটু এখানে দেখানো হয়েছে। এরপর হচ্ছে কি ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম 2+, আয়রন 3+। এরপর হচ্ছে এনজাইম থাকে, ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, নিউক্লিওটাইড। এগুলো আমরা সামনে দেখবো, ঠিক আছে? খেয়াল করো ক্রোমোজোমের কাজটা কি ভাই? ক্রোমোজোমের কাজ যে বংশগঠিত ধারক ও বাহক হিসেবে এটা কাজ করে। এটা আমরা অনেকবার পড়ছি ভাই। এটা যে কী পরিমাণ পড়ছি কোনো হিসাব নাই, ছোটোবেলা থেকে এটা পড়েই আসতেছি। বংশগতির ধারক ও বাহক হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার জিনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। ক্রোমোজোম কী হিসেবে কাজ করে? জিনের ব্লু প্রিন্ট। এইখানে একটা জিনিস মনে রাখবা, এইখানে কয়েকটা কথা আমার এখানে লেখা আছে, খেয়াল করে একটু ভাইয়া, যে তোমার জীবনের ব্লু প্রিন্ট হচ্ছে জিন। কি বলছি? জীবনের ব্লু প্রিন্ট হচ্ছে জিন, আর মাস্টার ব্লু প্রিন্ট হচ্ছে জিনোম, আর বংশগতির ধারক ও বাহক হচ্ছে ক্রোমোজোম। কি বলছি? বলছি জীবনের ব্লু প্রিন্ট হচ্ছে জিন, আর মাস্টার ব্লু প্রিন্ট হচ্ছে জিনোম, বংশগতির ধারক ও বাহক হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? আর এইখানে মাস্টার মলিকিউল কে? মাস্টার মলিকিউল হচ্ছে আমাদের কে ভাই? এখানে কি মাস্টার মলিকিউলের কথাই বলা আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের কথা এখানে দেওয়া আছে। যাই হোক, আচ্ছা, আমরা সেটা সামনে আবার পাবো, আশা করি সেখানে পড়বো। যাই হোক, আমি তোমাদেরকে যেটা এখানে দেখাচ্ছি এটা একটু পড়বা, ঠিক আছে? তাহলে জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে কি ভাই? জিন হচ্ছে জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। আর এইখানে পড়বা যে উলুট চণ্ডাল গাছ আছে না, এই উদ্ভিদটা তোমার বি ক্রোমোজোমের উপস্থিতি প্রমাণিত হয়। বি ক্রোমোজোমের উপস্থিতি কোথায় পাওয়া গেছে? উলুট চণ্ডাল গাছে হচ্ছে বি ক্রোমোজোমের উপস্থিতি পাওয়া গেছে। এই উলুট চণ্ডাল উদ্ভিদ তোমার কলিসিসিন, অ্যালকালয়েড ইত্যাদি উৎপন্ন করে, যা গেটে বাতের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে গেটে বাতের ঔষধ হিসেবে কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? উলুট চণ্ডাল ব্যবহৃত হয়, ঠিক আছে? এছাড়াও কি কি ভাই? এই গেটে বাতের ওষুধগুলো কি কি? কলিসিসিন এবং হচ্ছে অ্যালকালয়েড। এই জায়গাটা একটু লাগবে। আচ্ছা, এরপর চলে আসো, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এটা কয়বার রে আসলো রে ভাই? নিউক্লিক অ্যাসিড। খেয়াল করো নিউক্লিক অ্যাসিড কারা কারা আমি বলছিলাম? ডিএনএ আর হচ্ছে আরএনএ। খেয়াল করো এখানে বলা আছে ভাইয়া যে তোমার আরএনএ এর শতকরা 90% পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে। আরএনএ এর শতকরা 90% কোথায় পাবো তুমি? সাইটোপ্লাজমে। বাকি 10% তুমি পাবো হচ্ছে নিউক্লিয় লাশে, নট নিউক্লিয় আসে, শুধু নিউক্লিয় লাশে। ওকে, আচ্ছা, ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড। আমরা এটা সবাই মোটামুটি জানি। ডিএনএ এবং আরএনএ কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হলে কি ভাই? ডিএনএ। 2 স্পিডে ক্লাস চলতেছে, বুঝছো? 2 স্পিডে। আচ্ছা, এরপর খেয়াল করো ডিঅক্সিরাইবোজ সুগার 2 নং কার্বনে অক্সিজেনের উপস্থিতি থাকবে। ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে কি থাকে ভাইয়া? অক্সিজেন অনুপস্থিত থাকবে। কোথায় অক্সিজেন অনুপস্থিত থাকে? 2 নম্বর
ডিঅক্সিরাইবোজ সুগারের কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে কি থাকবে? অক্সিজেন অনুপস্থিত থাকবে। এরপর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন গঠিত ক্ষারক আমরা তোমাদেরকে বলছিলাম পিউরিন, পাইরিমিডিন। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় কোনটা? লিখতে গেলে বড় হয় হচ্ছে পাইরিমিডিন, আর লিখতে গেলে ছোট হয় হচ্ছে পিউরিন। খেয়াল করো, যেটা ছোট সেটা রিং বেশি, পিউরিন ছোট, এটা 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন বড়, এটা হচ্ছে কত? 1 রিং বিশিষ্ট। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা এই পিউরিন হচ্ছে আবার দুই প্রকার ক্ষারক থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আমরা একটু আগে যে পড়ছিলাম ডিএনএ হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন থাকে। কি বলছি ভাইয়া? অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, আচ্ছা, অ্যাডেনিন গুয়ানিন কোথায় থাকে? অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন, এটা রিং হচ্ছে কয়টা? 2টা। ঠিক আছে, আর তোমার যেটা হচ্ছে পাইরিমিডিন, এটা হচ্ছে 1 রিং বিশিষ্ট। এটাতে তোমার হচ্ছে কি কি থাকে? থায়ামিন এবং হচ্ছে সাইটোসিল এবং ইউরাসিল থাকে। থায়ামিন, সাইটোসিল, ইউরাসিল এগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিওসাইডের গঠন: এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক ও এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিওসাইড। এটা তোমার সংজ্ঞা হিসেবে জাস্ট দেখতে পারো। এরপর খেয়াল করো নিউক্লিওটাইড। ঠিক আছে, এক অণু নিউক্লিওসাইড এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে সেটাকে হচ্ছে নিউক্লিওটাইড। কি কি যুক্ত হয় এই সংখ্যাটা একটু মনে রাখবা। এগুলা পড়তে পারো রিডিং। ডাইনিউক্লিওটাইড। ঠিক আছে, একটি নিউক্লিওটাইড যখন আরেকটি নিউক্লিওটাইডের সাথে ফসফেট ডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয় তখন তাকে ডাইনিউক্লিওটাইড বলা হয়। সংজ্ঞা, এটা মনে রাখতে পারো, সরাসরি সংজ্ঞা সহ আসতে পারে। ঠিক আছে, ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেন। আচ্ছা, এরপর খেয়াল করো ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নিয়ে কথাবার্তা আছে ভাইয়া। আমি তোমাদেরকে ডিএনএ সম্পর্কে একটু আগেই বলছিলাম, এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, নিউক্লিওটাইড, একক নিউক্লিওটাইড, এবং হচ্ছে এটা একটা নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান। হ্যাঁ, ডিএনএ এটা হচ্ছে তোমার এই ডিএনএ গঠনটা 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, যেমন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন, এগুলোর সমন্বয়ে গঠিত। আচ্ছা, এই যেগুলো, হ্যাঁ, এরপরে খেয়াল করো, তোমার ডিএনএ সাধারণত সূত্রাকার। ঠিক আছে, আর আদিকোষের এবং হচ্ছে আদিকোষ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের ডিএনএ হচ্ছে বৃত্তাকার। এই জিনিসটা একটু মনে রাখবা, ডিএনএ কোথায় কোথায় বৃত্তাকার? আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টের ডিএনএ বৃত্তাকার থাকে, আর সব জায়গায় ডিএনএ হচ্ছে সূত্রাকার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতটুকু ডিএনএ থাকে? 100 গ্রাম ডিএনএ থাকে। ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনোসিন এবং হচ্ছে থায়ামিন এবং সমপরিমাণে সাইটোসিন এবং গুয়ানিন থাকার এই নীতিমালাকে বলা হয় কার্ভ ল। তাহলে কার্ভ ল কাকে বলা হয়? যে ডিএনএ অণুতে সমপরিমাণে অ্যাডেনোসিন এবং হচ্ছে থায়ামিন ও সমপরিমাণ সাইটোসিন এবং হচ্ছে গুয়ানিন থাকার যে একটা নীতিমালা, এটাকে আমরা কি বলবো? কার্ভ ল বলবো। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে যে ওয়াটসন ও ক্রিক এর ডাবল মানে হচ্ছে এই যে ডিএনএ একটা ডাবল হেলিক্স মডেল আছে, এটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। এটা একটু মনে রাখবা। বেশি পড়ো না, জাস্ট আমি যা দেখাই দিয়েছি তা পড়তেছো। তুমি একটা চিন্তা করো যে তুমি যে হচ্ছে যখন রিভিশন দিবা তুমি হচ্ছে এত কিছু পড়তে পারবা কিনা। আমি যা দিয়েছি তোমার এটা পড়াই হচ্ছে টাফ হয়ে যাবে, আর এটা পড়া হচ্ছে তোমার জন্য এনাফ। ওকে, আচ্ছা, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। অ্যাডেনিন অণুর অপর সূত্রের সাথে থায়ামিন অণুর 2টি হাইড্রোজেন বন্ধন এর মাধ্যমে যুক্ত হয়। তাহলে এ আর টি, ঠিক আছে, এরা হচ্ছে কি 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, আর জি আর সি এরা হচ্ছে 3টা বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে। এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে কি বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে অ্যাডেনিন আর থায়ামিন হচ্ছে 2টা, গুয়ানিন আর সাইটোসিন হচ্ছে 3টা বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে। ডিএনএ অণুর
তোমার যে দুইটা ডিএনএ সূত্র, প্রতিটা প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার, এবং প্রতি প্যাচে তোমার যে একটা নাইট্রোজেনাস যে একটা জোড় আছে, এটা 10টি ধাপ সমদূরত্ব অবস্থান করবে। ফলে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার, এবং প্রতি প্যাচে হ্যালিক্সের প্রতি দুটি ব্যাস হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। এটা একটু মনে রাখবা। আর মনে রাখবো হচ্ছে প্রতি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। প্রতি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কত? 10 জোড়া। প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা 25টি। এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। এটা হচ্ছে ডিএনএর গঠনের মধ্যে জাস্ট এইটুকু মনে রাখবা। কি বলছি ভাইয়া? এখানে বলছি নাম্বার 1 এটা আবিষ্কার করছে ওয়াটসন এবং ক্রিক। হচ্ছে অ্যাডেনোসিন এবং থায়ামিন হচ্ছে তোমার 2টা বন্ধনের মাধ্যমে থাকবে, হাইড্রোজেন বন্ধন। আর সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে 3টা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, তাও হাইড্রোজেন বন্ধন। এটা একটু মনে রাখবা। আর প্রতিটি প্যাচে তোমার হচ্ছে ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার। আর তোমার একটা প্রতি জোড়া হচ্ছে 10টি ধাপ সমদূরত্ব অবস্থান করবে, যার ফলে এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার। প্রতিটি প্যাচ হ্যালিক্সের দুইটার ব্যাস হচ্ছে তোমার এখানে 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। আর এইখানে ঘূর্ণন এবং মনোনিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 10 জোড়া প্রতি ঘূর্ণনে। এরপর প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা 25টি। আর এটার আণবিক ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹ ডিএনএ এর কাজ। আচ্ছা, ডিএনএ এর কাজ খেয়াল করো। ডিএনএ এর কাজটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। এরপর হচ্ছে জীবের পরিবৃত্তি বা মিউটেশনের ভিত্তি হিসেবেও কাজ করে। আর বংশ পরম্পরায় হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে, এসে এগুলো ছোটোবেলার পড়াশোনা তোমরা মোটামুটি জানো, আশা করি পারবা। ঠিক আছে, তবে ওই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডিএনএ হলো মাস্টার মলিকিউল। এই প্রশ্নটা আমি ওইখানে স্পষ্ট দেখা যায়, ঠিক আছে। কি বলছি? ডিএনএ হলো কি ভাইয়া? ডিএনএ হলো মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল কাকে বলা হয়? ডিএনএকে বলা হয়। আর জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলা হয়? জিনকে বলা হয়। ওকে, এরপর হচ্ছে তোমার আরএনএর কোষের শতকরা 90 ভাগ সাইটোপ্লাজমে থাকে, 10 ভাগ নিউক্লিয়াসে থাকে। আরএনএর গঠনের ভিতরে এটা তোমরা আশা করি মোটামুটি জানো, আর কিছু লাগবে না এখান থেকে। এরপর হচ্ছে আরএনএর প্রকারভেদ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এরপর হচ্ছে তোমার এমআরএনএ, এগুলো আছে মোটামুটি আরএনএ প্রকারভেদের ভিতরে। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা যায় হয়। যখন হচ্ছে আমরা প্রোটিন সংশ্লেষণ করব, এই যে প্রোটিন সংশ্লেষণের যে ঘটনাটা ঘটে, তখন হচ্ছে জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে কী করা হয়? এমআরএনএতে স্থানান্তর করা হয়। এই জায়গাটা একটু মনে রাখবা, এমআরএনএ এবং হচ্ছে টিআরএনএ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য খেয়াল করো। এমআরএনএ হচ্ছে এক সূত্রক সামান্য ভাঁজযুক্ত, আর এটাতে হচ্ছে কোনো ফাঁস তৈরি হয় না, এটাতে কোনো ফাঁস তৈরি হয় না। টিআরএনএ যদিও এক সূত্র এবং তোমার হচ্ছে এটাতে ফাঁস থাকে, আর এটার অবস্থানটা হচ্ছে 5 থেকে 3-এর দিকে, 2 দিকে অবস্থান করে, আর এটা হচ্ছে কাছাকাছি অবস্থান করে। এইখানে এটা আকারে অপেক্ষাকৃত বড়, যেটা হচ্ছে এমআরএনএ। টিআরএনএ হচ্ছে আকারে বেশ ছোট। এর কোডিং অঞ্চলে কি থাকে ভাই? কোডন থাকে। এর কোডন অঞ্চলে কি কোডন থাকে না, থাকে কি ভাই? অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, তাহলে এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে পার্থক্যটা কি ভাই? এটাতে এমআরএনএতে ফাস্ট তৈরি হয়, টিআরএনএতে ফাস্ট তৈরি হয় না। সরি, এমআরএনএতে ফাস্ট তৈরি হয় না, টিআরএনএতে ফাস্ট তৈরি হয়। আর এটার আকার হচ্ছে এমআরএনএ আকার বড়, টিআরএনএর আকারটা হচ্ছে ছোট। আর এমআরএনএ এর কোডিং অঞ্চল থাকে, টিআরএনএ এর কোডিং অঞ্চল থাকে না। কোডিং অঞ্চলে কি থাকে? অ্যান্টিজেন থাকে। ওকে, আচ্ছা, এরপর চলে আসো তোমার আরএনএর কাজ। ঠিক আছে, জিআরএনএ, আরআরএনএ এগুলো একটু পড়বা আরএনএর প্রকারভেদের ভিতর। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, জাস্ট হেডলাইনগুলো পড়বা। এটার কাজ কি বলো তো? এটার তোমার হচ্ছে ওই যে আমরা যখন হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করি, তখন হচ্ছে এটা কাজ হিসেবে এটা কাজ করে, প্রোটিন সংশ্লেষণের কাজ করে। এটা টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করে যখন প্রোটিন তৈরি করা হয় তখন। আর এরপর হচ্ছে আর তেমন পড়া লাগবে না এখানে, এটা কাজ।
তোমরা চাইলে এটার ভিতরে একটু পার্থক্য করতে পারো, আমরা এইটা নিয়ে অনেক কথাবার্তা বলছি। যেমন ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, এটা হচ্ছে একসূত্রক, হ্যাঁ। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, এটা হচ্ছে তোমার রাইবোজ সুগার, এটা হচ্ছে পাইরিমিডিন, থায়ামিন, সাইটোসিন বেস থাকে, এটাতে হচ্ছে ইউরাসিল থাকে, থায়ামিন থাকে না। এটার কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএ 5 প্রকারের আরএনএ রয়েছে, এমআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার উৎপত্তি, এটা হচ্ছে তোমার একটা প্রতিলোপনের মাধ্যমে সেটা হচ্ছে উৎপন্ন একটা আরএনএ তৈরি করতে পারে, এটাতে কোনো প্রতিলিপন হয় না। এটার প্রধান কাজ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। এটার প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণে সহায়তা করা। ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য বহন করে, আরএনএ এটা করতে পারে না, হ্যাঁ। ডিএনএর সংখ্যা অনেক বেশি, এর সংখ্যা অনেক কম, এটুকু একটু পড়বা। আচ্ছা, এখন দেখো ডিএনএ অনুলিপন নিয়ে কথা বলতেছে। এটা হচ্ছে দুইটা পদ্ধতি হতে পারে, একটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি আর একটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, ঠিক আছে। এবং হচ্ছে বিচ্ছুরণ অনুকল্প। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কাকে বলে? যে প্রক্রিয়া একটি মাত্র ডিএনএ থেকে তার প্রতিরূপ 2টি ডিএনএ অণু উৎপন্ন হবে তাকে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, তাকে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। সরি, আমি কি বলতেছি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কি হয়, ডিএনএ তৈরি করা হয় বা ডিএনএ রেপ্লিকেশন করা হয় বা ডিএনএ প্রতিলিপন করা হয়। সেক্ষেত্রে একটি মাতৃ ডিএনএ থেকে আরেকটি ডিএনএ উৎপন্ন করা হয়, এটা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এই প্রক্রিয়াটা কীভাবে হয়? ধাপ নাম্বার 1-এ এখানে হচ্ছে কী হবে, তোমার এখানে একটা প্রথমে যে হেলিকেজ এনজাইমের প্রভাবে হচ্ছে এটা প্যাচটা খুলতে শুরু করে। বিভিন্ন কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো হচ্ছে তোমাদের এইখানে পড়া লাগবে না, তোমাদের সামনে একটা জায়গা আছে, এখান থেকে আমরা পড়ব। খেয়াল করো, এই যে এনজাইম, ঠিক আছে, এই এনজাইমগুলো এখানে তোমরা পড়বা, ওগুলো কিছুই পড়া লাগবে না, জাস্ট এটা একটু ভালো করে পড়বা। কথা ক্লিয়ার? খেয়াল করো, টপো আইসোমারেজ এনজাইম, এই টপো আইসোমারেজ এনজাইম কী করে ভাইয়া? টপো আইসোমারেজ এনজাইমটা হচ্ছে তোমার ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। টপো আইসোমারেজ সে কী করে? মুক্ত করে। ডিএনএ হেলিকেজ এনজাইম, এটা হচ্ছে তোমার তোমার যে হেলিকেজ আছে না, ডাবল হেলিক্স, এটা পেজগুলোকে খুলে দেয়, ওকে। এরপর হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম, এটা হচ্ছে প্রুফ রিডিং করে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসবিবি, এটা হচ্ছে তোমার কী করে? একক স্ট্র্যান্ডকে সংযুক্ত করে যাতে পুনরায় এটা হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে না আসে, এই জন্য হচ্ছে এসবিবি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা ব্যবহৃত হয়, ঠিক আছে। স্ট্র্যান্ডগুলো যখন খোলা হয় তখন হচ্ছে যে হেলিকেজ এনজাইমের প্রভাবে তখন হচ্ছে এরা আবার আগের অবস্থায় চলে আসতে চায়, তখন হচ্ছে আমাদের এই এসবিবি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা সেটা ফিরে আসতে বাধা দেয়। আচ্ছা, এরপর হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ মানে কি ভাইয়া? জোড়া দেওয়ার, তাই না? ওকাজাকি খণ্ডগুলোকে পরিপূর্ণ স্ট্যান্ডে যুক্ত করে। এরপর হচ্ছে প্রাইমেজ এনজাইম, এটা হচ্ছে আরএনএ প্রাইমাসকে প্রান্তের সঙ্গে যুক্ত করে। জাস্ট এই চারটা পড়লে তোমরা ভিতরে এগুলার কিছু পড়া লাগবে না। আচ্ছা, এরপরে ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হয় ভাইয়া? খেয়াল করি একটু, ট্রান্সক্রিপশনের সূচনা কোথায় বা পলিমারেজ এনজাইমের মাধ্যমে যে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। আচ্ছা, প্রকৃত কোষের প্রমোটরের মূল বস্তু হলো টাটা বক্স, এটা একটু দেখবা, ঠিক আছে। ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না, এগুলো সামনে আছে, তোমরা একটা ছক আকারে এটা একটু রাখবে। মানব দেহে আরবিসিতে 375 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। মানব দেহের আরবিসিতে কতটুকু হিমোগ্লোবিন থাকে? 375 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। এরপরে খেয়াল করো, অ্যাডেনিন তোমার হচ্ছে নিউক্লিওটাইডের এই চেনকে বলা হয় পলি এ টেল, হ্যাঁ। তোমার এখানে কয়েকটা জায়গা আছে, পলি এ টেল, হ্যাঁ, যেটা পরিমার্জন একে। এমআরএনএ থেকে তুমি যখন হচ্ছে প্রি এমআরএনএ থেকে যখন চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে যাবা তখন হচ্ছে এটা লাগবে, তো এইগুলো দরকার নাই। তারপরেও আদিকোষ এবং হচ্ছে প্রকৃত কোষের দেওয়া আছে। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশনটা কি ভাই? রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করা, এটা একটু দরকার আছে। এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়া কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন, ওকে। এইচআইভিতে সাধারণত রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে থাকে। রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় হয়ে থাকে? এমআরএনএ এইচআইভিতে। কেন? কারণ হচ্ছে যে সকল ভাইরাস হচ্ছে এনজাইম ব্যবহার করে থাকে তাকে বলা হয় রিট্রো ভাইরাস, আর এইচআইভি হচ্ছে একটা রিট্রো ভাইরাস, তাই এটাতে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। ট্রান্সলেশন, খেয়াল করো ভাইয়া, ট্রান্সলেশনটা হচ্ছে কি?
আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে পেপটাইড তথা প্রোটিন তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সলেশন। আচ্ছা, এরপর চলে আসো, খেয়াল করো অ্যান্টিবায়োটিক, এটার কাজটা কি? অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে বিঘ্ন সৃষ্টিকারী একটা পর্যায়। এরপর হচ্ছে তোমার ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধনীতে সংযুক্ত করে, ইথিওমাইসিন, হ্যাঁ, রাইবোজোম এমআরএনএ চলন সহায়তা করে। এই জায়গাগুলো একটু দেখবা, পড়বা, দেখবা বলতে এগুলো পড়বা জাস্ট। এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমি যেখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলবো জায়গাগুলো দেখবা। দেখো, ট্রান্সক্রিপশন আর হচ্ছে ট্রান্সলেশন, এই দুইটার ভিতরে পার্থক্য। ডিএনএ থেকে তোমার হচ্ছে আরএনএ অণু কপি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি করি তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, আর ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে, প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি ট্রান্সলেশন। আশা করি বুঝছো। এরপরে দেখো এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এই উপকরণগুলো হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় 20টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়া সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া রাইবোজোমের সাথে কোনো সম্পর্ক নাই, আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তো রাইবোজোম ছাড়া হইতেই পারে না, কারণ প্রোটিন তৈরি করবে, অবশ্যই সেখানে রাইবোজোম লাগবে। আচ্ছা, এই প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম ভূমিকা পালন করে, এটাতে অ্যাক্টিভেটিং এনজাইম ভূমিকা পালন করে। এটা চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে সৃষ্টি হয় প্রোটিন, প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্ববৃহৎ কর্মী অণুকে প্রোটিন, প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু, সর্ববৃহৎ কর্মী অণুকে প্রোটিন। আচ্ছা, এরপরে এই জিন, জিন আবিষ্কার করছে কিনা তোমরা জানো আশা করি, মটরশুটি গবেষণা করছে যখন হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান ম্যান্ডেল, তিনি হচ্ছে তোমার ক্রোমোজোম এর ভিতরে এটা আবিষ্কার করছিলেন, ঠিক আছে? এরপরে বিজ্ঞানী তোমার ক্রোমোজোম, জিন যে ক্রোমোজোমের ভিতরে অবস্থিত, জিন কোথায় অবস্থিত হবে? ক্রোমোজোমের ভিতরে অবস্থিত, এই কথাটা বলেছিলেন বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা। তিনি কৃত্রিম জিন সংশ্লেষণে করেন, তিনি কৃত্রিম জিন সংশ্লেষণ করছে, ঠিক আছে? এবং তিনি হচ্ছে 1969 সালে এটার জন্য নোবেল পুরস্কার পাইছে। ওকে, আরেকটা কথা, প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়, এটা একটু মনে রাখবে। কি বলছি? প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা কাকে বলা হয়? প্রোটিনকে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কাকে? প্রোটিনকে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। কেন বলা হয়, কি বলা হয়, এগুলো এখন তোমার দরকার নেই ভাই, এটা তোমার এখন এটা জানার সময় না। তোমার জানার সময় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় প্রোটিনকে, প্রোটিনকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আর ডিএনএ কিন্তু মূলত জিন, ঠিক আছে? এরপর জিএনএকে বিভিন্ন রূপে প্রকাশ করা হয়, যেমন র্যাকন, মিউটন, রেপ্লিকন এবং হচ্ছে সিস্টন। র্যাকন কি ভাইয়া? এটা তোমরা শব্দের সাথে মিল করে পড়বা। দেখো, একটি জিন রিকম্বিনেশনের একক, কি বলছে ভাইয়া? জিন রিকম্বিনেশন। দেখো, র্যাকন রিকম্বিনেশন, র্যাকন রিকম্বিনেশন, তাহলে র্যাকন হচ্ছে কি? রিকম্বিনেশনের একক। মিউটন মিউটেশনের একক, দেখো এটা শব্দের সাথে মিল আছে। মিউটন হচ্ছে কি? মিউটেশনের একক। রেপ্লিকন অনুলিপন নিয়ন্ত্রণ করে, তাকে হচ্ছে তোমার হচ্ছে কি রেপ্লিকন বলা হয়, ঠিক আছে? ডিএনএর যে অংশ ডিএনএর অনুলিপনটাকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় রেপ্লিকন, তাহলে অনুলিপন রেপ্লিকন। আচ্ছা, দেখো সিস্টন, জিন কার্যের একক হচ্ছে সিস্টন, তাহলে জাস্ট তোমাদের এইটা আলাদাভাবে মনে রাখতে হইতেছে। ওকে, এখান থেকে প্রশ্ন আসে। এরপর খেয়াল করো ভাইয়া, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, জিন, ঠিক আছে? লিথাল জিন, তোমার যে জিনের বহিঃপ্রকাশ জীবের মৃত্যু ঘটায় তাকে লিথাল জিন বলা হয়। অঙ্কোজিন, ক্যান্সার সৃষ্টি করে যেটা, সেটাকে বলা অঙ্কোজিন। সেক্স ক্রোমোজোমাল জিন, হিমোফিলিয়া এবং হচ্ছে বর্ণান্ধতার মতো রোগ সৃষ্টি করে যারা, তাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন, বা যারা হচ্ছে এই জিনটা বহন করে তাদেরকে বলা হয় কি? সেক্স ক্রোমোজোমাল জিন। ট্রান্স জিন, যেটা হচ্ছে তোমার প্রাণীর একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে হচ্ছে যদি তোমার কোনো একটা অঙ্গ স্থাপন করা হয় বা কোষ স্থাপন করা হয়, তখন হচ্ছে এটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে ট্রান্সজিন। আচ্ছা, এরপর হচ্ছে তোমার খণ্ডিত জিন, ইন্ট্রন এবং হচ্ছে এক্সন সহযোগে গঠিত যে জিন, সেটাকে বলা হয় খণ্ডিত জিন। আচ্ছা, সিউডোজিন দরকার নেই, লিঙ্কড জিন এটা দরকার আছে। তোমার যখন দুটি জিন কোনো ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয় না, তখন তাকে লিঙ্কড জিন বলা হয়। এই পার্টটা ভাই পড়বা ভালো করে, ঠিক আছে?
ড্রোসোফিলা নামক মাছির চোখের রং 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে হচ্ছে তোমার কোনো কোনো ভাইরাসের জিন যেমন টিএমবি ভাইরাস ইত্যাদি দিয়ে গঠিত হয়, আরএনএ ভাইরাস দিয়ে গঠিত হয়। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। অপেরণ গঠন, অপেরণ হচ্ছে 4টা অংশ নিয়ে গঠিত হয়। কি অপেরণ কী হয়? 4টা অংশ নিয়ে হচ্ছে অপেরণ গঠিত হয়। গাঠনিক জিন, প্রমোটর জিন, অপারেটর এবং হচ্ছে রেগুলেটর জিন। এটা একটু মনে রাখবা এখানে। আর মনে রাখবা কোডন, ঠিক আছে? কোডনের সংখ্যা টোটাল 64টি। এর মধ্যে 3টি হচ্ছে উ আ, উ আগ, উগা, এরা হচ্ছে সমাপ্তিকরণ। ভাইয়া সমাপ্তিকরণ কারা? উ আ, ক্লিয়ার? উ আ। এরপর হচ্ছে দেখো উ গা, এরপর হচ্ছে উ উ আগ, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? এরা হচ্ছে সমাপ্তিকরণ। বাকি যারা আছে তারা সব হচ্ছে জাস্ট এটা সমাপ্তিকরণ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? কোনো অ্যামিনো অ্যাসিড কোড থাকে না এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কাজে অ্যামিনো অ্যাসিডের কোডের সংখ্যা, কার্যকরী কোডন সংখ্যা হলো 61টি। অ্যামিনো অ্যাসিডের কার্যকরী কোডন সংখ্যা কত? 61টি। একটি হলো স্টার্ট কোডন বা তোমার হচ্ছে ট্রান্সলেশন শুরুর কোডন, যেটাকে বলা হয় কি AUG বা অগাস্ট। তোমরা অগাস্ট মাসেই তো সব কিছু শুরু হয়, তাই না? সকল পতনের শুরু হয়, এটা দিয়ে মনে রাখবা। এটা দিয়ে মনে রাখতে পারো অগাস্ট বা AUG, অগাস্ট মানে শুরু, পতনের শুরু। ঠিক সেমভাবে মনে রাখতে পারো তোমার কোডন শুরু হয় কি দিয়ে? ও আগ, অগা, AUG, অগাস্ট, এটা দিয়ে মনে রাখতে পারো। এরপরে এই যে এখানে তোমরা হচ্ছে এটার বৈশিষ্ট্যর ভিতরে জাস্ট পড়তে পারো এইটুকু, জাস্ট লাস্টে যেটা আমি বলছি এইটাই, শুরু ও সমাপ্তিকরণ সুনির্দিষ্ট। যেমন AUG হলো শুরুকরণ, আর উ আ, উ AUG, উ আগ এবং হচ্ছে উগা, এরা হচ্ছে কি স্টপ করুন। এবং AUG কে বলা হয় ম্যাথিওনিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথিওনিন কোনটা ভাইয়া? AUG, এটাকে আমরা কি বলবো? শুরুর কোডন বা ম্যাথিওনিনও বলা যায়। শেষ, আমাদের হচ্ছে প্রথম অধ্যায় শেষ। তোমরা এখন একটা কাজ করবা, তোমরা হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংক আছে না বিগত বছরে, ওই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে তোমরা একটু সলভ করতে যাবা, দেখবা যে হচ্ছে তুমি সব কিছু পারতেছো এবং হচ্ছে তোমার সাথে পড়া, তোমার মনে হবে যে তোমার পড়াটা অনেক কমে গেছে, তোমার কাছে অনেক ভালো লাগবে।